নমস্কার। আজকের আলোচনায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি নিয়ে কথা বলব। দশম শ্রেণীর পাঠ্য বই সাহিত্য সঞ্চয়নে এই কবিতাটি আছে। হ্যাঁ, আমাদের চেষ্টা থাকবে কবিতাটার প্রতিটা লাইন ধরে এর মানে আর ভেতরের ভাবটা বোঝার, যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধে হয়। অবশ্যই। আফ্রিকা কবিতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর বলতে গেলে বেশ কঠিনও। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি গীতাঞ্জলির জন্য নোবেল পেয়েছেন, কিন্তু তার লেখার মধ্যে মানবতাবাদ, সাম্রাজ্যবাদ বিরোধিতা এই বিষয়গুলো বরাবরই খুব জোরালোভাবে এসেছে। একদম। এই কবিতাটাও কিন্তু তারই একটা প্রতিফলন। এখানে আফ্রিকার ওপর ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির যে অত্যাচার তার একটা ছবি তিনি এঁকেছেন। তাহলে চলুন শুরু করা যাক একেবারে প্রথম স্তবক দিয়ে। হ্যাঁ, আমি লাইনগুলো পড়ছি। হ্যাঁ। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। আচ্ছা, এই যে সৃষ্টার নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছেন, এটা কি ওই মহাদেশগুলো আলাদা হয়ে যাওয়ার যে ঘটনা সেদিকেই ইঙ্গিত? ঠিক ধরেছেন। দেখুন, কবি এখানে বিজ্ঞানের একটা বিষয়কে প্লেট টেকটনিক্সের ফলে মহাদেশীয় বিচ্যুতির যে ধারণা সেটাকে কাব্যের ভাষায় বলছেন। সৃষ্টির সেই আদিম সময়ে যখন সবকিছু তৈরি হচ্ছে, ভাঙছে, সেই উদ্ভ্রান্ত অবস্থা, সৃষ্টার অসন্তোষ, অধৈর্য, এইসবের মধ্যেই তো পৃথিবী আজকের চেহারা পেয়েছে। হ্যাঁ। তো কবি কল্পনা করছেন সেই রকম এক অস্থির সময়ে রুদ্র ভয়ঙ্কর ক্রুদ্ধ সমুদ্র তার প্রবল শক্তি দিয়ে, বাহু দিয়ে মূল ভূখণ্ড এশিয়া বা প্রাচী ধরিত্রী থেকে আফ্রিকাকে যেন ছিনিয়ে নিল। ও আচ্ছা, যেন একটা ভৌগোলিক বিচ্ছিন্নতা আবার একরকম জোর করে সরিয়ে নেওয়াও। একদম। আর কোথায় রাখল? বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। এই জায়গাটা একটু ব্যাখ্যা করবেন? কৃপণ আলোর অন্তঃপুর এমন এক জায়গায় তাকে রাখা হলো যেখানে বনস্পতি অর্থাৎ বড় বড় গাছে ঘেরা ঘন জঙ্গল, এক দুর্ভেদ্য প্রকৃতি। আর কৃপণ আলো সেখানে সূর্যের আলো ভালো করে ঢোকে না, সভ্যতার আলো তো দূরের কথা। তার জায়গাটা খুব দুর্গম, রহস্যময়। ঠিক তাই। এই দুর্গমতা, এই আলোর অভাব, এটাই আফ্রিকাকে একটা আদিম রহস্যময় চরিত্র দিয়েছে। বাইরের জগৎ থেকে তাকে আড়াল করে রেখেছে। আর এই আড়ালটাই বলতে গেলে তার পরবর্তী ইতিহাসের জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এই বিচ্ছিন্নতা আর রহস্যের মধ্যেই আফ্রিকা নিজেকে চিনছিল, তাই না? পরের স্তবকে বোধহয় সে কথাই আছে। পড়ছি, শুনুন। হ্যাঁ। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এই চেতনাতীত মন বা প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, ব্যাপারটা কি? দেখুন, আফ্রিকা তো তখন তথাকথিত সভ্য জগৎ থেকে দূরে নিজের মতো করে প্রকৃতিকে বুঝছে। দুর্গমের রহস্য বা জলস্থল আকাশের দুর্বোধ সংকেত চেনা হল প্রকৃতিনির্ভর জীবন কাটাতে কাটাতে সে প্রকৃতির নিয়ম, তার ইঙ্গিতগুলো আয়ত্ত করছিল। এটা আমাদের বই পড়া জ্ঞানের মতো নয়, এটা অন্যরকম জ্ঞান। যেটা পুরোপুরি যুক্তি দিয়ে বোঝা যায় না। একদম। সেটাই প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, আদিম বিশ্বাস, লোকজ্ঞান, টোটেম, ট্যাবু, এইসব, যা তার চেতনাতীত মন অবচেতন বা আদিম সত্তাকে নিয়ন্ত্রণ করত। সে এক অন্য বাস্তবতায় বাস করত, যা আমাদের যুক্তিনির্ভর সভ্যতার থেকে আলাদা। কিন্তু এই স্তবকেই আবার অন্য কথাও আছে। বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে, বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। এটা কি কোনো বাইরের আক্রমণের ইঙ্গিত? কিছুটা সেরকমই। আফ্রিকা তার নিজের ভয়কে, প্রকৃতির ভয়ঙ্করতাকে জয় করার চেষ্টা করছিল, হয়তো নিজের মতো করে, কখনো ব্যঙ্গ করে, বিরূপে ছদ্মবেশে, কখনো বা নিজেই উগ্রমূর্তি ধরে, বিভীষিকার প্রচণ্ড মহিমায়। ধরুন, বিভিন্ন উপজাতীয় নৃত্য বা যুদ্ধের হুঙ্কার, এগুলো দিয়ে ভয়কে তাড়াতে চাইছিল। এটা তার নিজস্ব লড়াই ছিল, তনসেস। হ্যাঁ, নিজের ভেতরের বা প্রকৃতির ভয়গুলোর সঙ্গে। কিন্তু এরপর যে আক্রমণটা এলো, সেটা ছিল বাইরের এবং অনেক বেশি নির্মম।
এই স্তবকের শেষটা যেন সেই দিকেই আমাদের নিয়ে যাচ্ছে। আর সেই নির্মম আক্রমণের কথাই তো পরের স্তবকে একেবারে সরাসরি। এখানে এসে কবিতার সুরটা যেন পুরো ঘুরে গেল। পড়ছি আমি। হ্যাঁ, এইবার আসল কথাটা আসছে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এই ছায়াবৃতার সম্বোধনটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছায়াবৃতা মানে তো ছায়ায় ঢাকা। আগেই কবি বলেছেন কৃপণ আলোর অন্তঃপুর। সেই ভাবনাই এখানে ফিরে এলো। আফ্রিকা ছিল লোকচক্ষুর আড়ালে অন্ধকারে। আর তার থেকেও মারাত্মক হলো পরের লাইনটা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। মানে তার চামড়ার রঙের আড়ালে যে সেও মানুষ, সেটা দেখা হয়নি। দেখা হয়নি বা দেখতে চাওয়া হয়নি। তাদের যে নিজস্ব জীবনযাত্রা, সংস্কৃতি, সমাজ, সেটাকে উপেক্ষা করা হয়েছে। উপেক্ষার আবিল দৃষ্টিতে, মানে এক অবজ্ঞাভরা ঘোলাটে দৃষ্টি দিয়ে দেখা হয়েছে। মানুষ হিসেবে গণ্যই করা হয়নি অনেক সময়। আর এই উপেক্ষার সুযোগ নিয়েই ওরা এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। হ্যাঁ, ওরা, অর্থাৎ ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি, এলো লোহার হাতকড়ি নিয়ে, দাস ব্যবসার জন্য, মানুষকে বন্দী করার জন্য। তারপর বলছে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এই তুলনাটা কেন? নেকড়ের চেয়েও তীক্ষ্ণ নখ। কারণ তাদের হিংস্রতা, তাদের শোষণ ছিল আফ্রিকার ভয়ঙ্করতম জন্তুর চেয়েও বেশি নিষ্ঠুর, বেশি অমানবিক। নেকড়ে মারে খিদে মেটাতে, প্রকৃতির নিয়মে। কিন্তু এই মানুষ ধরার দল, কবি এই নামেই ডাকছেন তাদের। হ্যাঁ, মানুষ ধরার দল, ভাবা যায়। তারা এলো লুট করতে, অত্যাচার করতে। সভ্যতার অহংকারে তারা এতটাই অন্ধ, গর্বে যারা অন্ধ, যে আফ্রিকার গভীরতম জঙ্গল, যেখানে আলো ঢোকে না, সূর্যহারা অরণ্য, তার চেয়েও তাদের দৃষ্টি বেশি সত্যকে দেখতে পায় না। তারা আফ্রিকার মানুষত্বকে দেখতে পায়নি। কি ভয়ঙ্কর! আর এই আমানসিকতার ছবিটাই যেন পরের স্তবকে আরও স্পষ্ট, আরও বিভৎস। আমি পড়ছি, হ্যাঁ, পড়ুন। এখানে অত্যাচারের ছবিটা আরও প্রত্যক্ষ। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ আমানুষতা। দেখুন কথাটা, সভ্যের বর্বর লোভ, কি শ্লেষ! যারা নিজেদের সভ্য বলে দাবি করে, তাদের লোভ আসলে বর্বরদের মতো। এবং আফ্রিকায় এসে তাদের সেই আসল রূপটা, সেই নির্লজ্জ আমানুষিকতাটা বেরিয়ে পড়ল। তোমার ভাষাহীন ক্রন্দনে, বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে। আফ্রিকার মানুষের কান্না হয়তো ভাষায় প্রকাশ পায়নি সবসময়, ভাষাহীন ক্রন্দন। কিন্তু সেই বোবা আর্তনাদে যেন অরণ্যের বাতাস ভারী হয়ে উঠেছে, বাষ্পাকুল। তাদের রক্ত আর চোখের জলে আফ্রিকার মাটি কাদা হয়ে গেছে, পঙ্কিল। কি মর্মান্তিক ছবি! আর শেষে বলছেন, দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই কাঁটামারা জুতোর মানে কি? ঔপনিবেশিক প্রভুদের বুট জুতো, যার তলায় হয়তো কাঁটা বা স্পাইক লাগানো থাকত। এটা ক্ষমতা, আধিপত্য আর নির্যাতনের প্রতীক। সেই দস্যুদের কবি সরাসরি দস্যু বলছেন কিন্তু। হ্যাঁ, দস্যু। তাদের পায়ের নিচে আফ্রিকার মাটি, যা আসলে সেখানকার মানুষের রক্ত আর চোখের জলে ভেজা কাদা, সেটা একটা বিভৎস কাদার পিণ্ড হয়ে রইল। এটা শুধু মাটি নয়, এটা হলো আফ্রিকার জমে থাকা অপমান, যন্ত্রণা। আর এই দাগ, এই অপমানিত ইতিহাস, এটা চিরকালের। এটা মুছে ফেলা যায় না। উফ! কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যখন আফ্রিকায় এই নারকীয় কাণ্ডে চলছে, তখন ওই সভ্য দস্যুদের নিজেদের দেশে কি হচ্ছিল? পঞ্চম স্তবকে কবি সেই ছবিটা দিয়েছেন। সাধারণ, এটাই সভ্যতার ভণ্ডামিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। ভাবুন একবার, সমুদ্র পারে মানে ইউরোপে, একদিকে আফ্রিকায় চলছে লুট, অত্যাচার, হত্যা, আর ঠিক সেই সময়ে এই ইউরোপের গির্জায় মানে মন্দিরে ঈশ্বরের নামে ঘণ্টা বাজছে, প্রার্থনা হচ্ছে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। একদিকে অমানবিকতার চরম নিদর্শন, আর অন্যদিকে সেই একই সভ্যতার দেশে শিশুরা নিরাপদে খেলছে, মায়েরা নিশ্চিন্ত, কবিরা সুন্দরের গান গাইছেন। এই দ্বিচারিতা, এই ভণ্ডামি, এটাই কবি তুলে ধরেছেন, যেন দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। নিজেদের অন্যায়টা দেখেও না দেখার ভান করে স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়া।
এই চরম অনাচার আর ভণ্ডামির পর কবি কি কোনো আশার কথা বলছেন বা সমাধানের কথা? শেষ স্তবকটা এবার পড়া যাক। হ্যাঁ, শেষ স্তবকে এসে কবি বর্তমান আর ভবিষ্যতের দিকে তাকাচ্ছেন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। এটা কোন সময়ের কথা বলা হচ্ছে? পশ্চিম দিগন্তে ঝঞ্ঝা বাতাস। মনে করা হয় এটা বিংশ শতাব্দীর ইউরোপের কথা, বিশেষ করে বিশ্বযুদ্ধের সময় বা তার আগের পরিস্থিতি। পশ্চিম দিগন্ত মানে ইউরোপ নিজেই তখন এক ভয়ঙ্কর সংকটের মুখে, ঝঞ্ঝা বাতাস, যা অনেকাংশে তার নিজেরই তৈরি সাম্রাজ্যবাদের ফল। আর তারপর যখন গুপ্তগহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এর মানে মানুষের ভেতরের যে পাশবিক প্রবৃত্তি, হিংসাতা, যুদ্ধের আবহে আবার বেরিয়ে এসেছে, পশুরা বেরিয়ে এলো। সভ্যতা নিজেই যেন ধ্বংসের মুখে দাঁড়িয়ে, দিনের অন্তিমকাল। এই রকম একটা পরিস্থিতিতে একটা যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি আহ্বান জানাচ্ছেন। কাকে আহ্বান জানাচ্ছেন? এসো যুগান্তের কবি। এই যুগান্তের কবি কে? যুগান্তের কবি হলেন ভবিষ্যতের কবি, যিনি নতুন যুগের বার্তা দেবেন। হয়তো কবি নিজেকেও ভাবছেন বা পরবর্তী প্রজন্মের কবিদের আহ্বান করছেন। তাকে কি করতে বলছেন? বলছেন, এই ধ্বংসলীলার মধ্যে যখন দিনের আলো নিভে আসছে, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, তখন গিয়ে দাঁড়াতে হবে ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী মানে আফ্রিকা? হ্যাঁ, অপমানিত, অত্যাচারিত আফ্রিকা। তার দরজায় দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। বলো, ক্ষমা করো। কার হয়ে ক্ষমা চাইতে হবে? ওই অত্যাচারী সভ্যতার হয়ে, যে সভ্যতা এত অনাচার করেছে তার হয়ে। কবি চাইছেন, যখন চারিদিকে যুদ্ধের হিংস্র হুঙ্কার, হিংস্র প্রলাপ, তখন এই ক্ষমা প্রার্থনাই হোক সেই সভ্যতার শেষ শুভবুদ্ধির পরিচয়, শেষ পবিত্র কাজ, শেষ পুণ্যবাণী। তাহলে পুরো কবিতাটা জুড়ে আমরা দেখলাম আফ্রিকার সৃষ্টি, তার একাকিত্ব, তারপর ঔপনিবেশিক শক্তির ভয়াবহ আগ্রাসন আর অত্যাচার, আর তথাকথিত সভ্য সমাজের চরম দ্বিচারিতা। শেষে এসে এক ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে যেন একটা ঐতিহাসিক ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা। একদম ঠিক। এই কবিতাটা শুধু আফ্রিকার যন্ত্রণা বা ইতিহাস নয়, এটা আসলে মানব সভ্যতারই একটা কলঙ্কময় অধ্যায়ের কথা বলে। শোষণ, বঞ্চনা আর তার পরিণামের কথা। রবীন্দ্রনাথ এখানে শুধু আফ্রিকার প্রতি সমবেদনা জানাননি, তিনি আসলে অত্যাচারী সভ্যতার দিকেও আয়না ধরেছেন। আর শেষে ওই ক্ষমা করো বলার আহ্বান। হ্যাঁ, ওই আহ্বানটা খুব গভীর। এটা শুধু একটা ফর্মালিটি নয়, এটা একটা নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে বলা। অতীতের ভুলের জন্য অনুতাপ এবং ভবিষ্যতের জন্য একটা সতর্কবার্তা, যাতে এমনটা আর না হয়। এই ক্ষমা চাওয়ার মধ্যে দিয়েই হয়তো সভ্যতার শুভবুদ্ধির কিছুটা হলেও প্রমাণ রাখা যায়, এইটাই হয়তো কবির ভাবনা। আলোচনাটা সত্যি খুব ভালো লাগলো। পুরো বিষয়টা পরিষ্কার হলো। তবে শেষে একটা প্রশ্ন মনে আসছে। কবি তো যুগান্তের কবিকে দিয়ে অত্যাচারী সভ্যতার হয়ে ক্ষমা চাইতে বলছেন, কিন্তু এই যে ইতিহাসের এত বড় অপমান, এত রক্তপাত, এই ক্ষত, এটা কি শুধু ক্ষমা করো বললেই সেরে যায়? এটা একটা অত্যন্ত জরুরি প্রশ্ন। মানে এই ক্ষমা প্রার্থনা কি সত্যিই পীড়িতের ব্যথা কমাতে পারে, নাকি এটা অত্যাচারীর নিজের অপরাধবোধ কমানোর একটা উপায় মাত্র? এই ভাবনাটা হয়তো আজকের দিনের পাঠকদেরও ভাবাবে। অবশ্যই ভাবাবে। ইতিহাসের ক্ষত তো সহজে মোছে না। ক্ষমা চাওয়াটা হয়তো একটা পদক্ষেপ, কিন্তু সেটাই যথেষ্ট কিনা সেই প্রশ্নটা থেকেই যায়। আর এখানেই কবিতাটা শেষ হয়েও শেষ হয় না, পাঠকের মনে একটা দীর্ঘস্থায়ী অনুরণন রেখে যায়। নমস্কার। আজকের আলোচনায় আমরা রবীন্দ্র